রাজনীতি বনাম প্রেমনীতি লেখনীতে মাহারিন তৃণ পর্ব সংখ্যা ৩২। শ্রাবণের শেষ দিন আজ। বৃষ্টিমাখা সকাল পার হয়ে দুপুরে এসে ঠেকেছে বেলা। কালো মেঘের আওয়াজে আকাশে ভেসে বেড়াচ্ছে মন খারাপ। আজ যেন মন খারাপ করেই তার মাঝে পরীক্ষা দিয়ে বাসে এসে পৌঁছায় শেহরিন। অন্য দিনের ন্যায় আজকে তাকে ড্রাইভার আঙ্কেল নিতে যায়নি, ওনার বদলে গিয়েছিল নেতা সাহেব নিজেই। বাসায় কোনো একটা দরকারে ফেরার পর ভার্সিটি হতে এসেছে তাকে নিয়ে। শেহরিন বাসার ভেতর প্রবেশ করা মাত্র বেশ অবাক হয় চারপাশে আজ চিত্র দেখে। নিজের বিস্মিত ভাবটাকে পুষিয়ে নিয়ে পায়ে হেঁটে সামনের দিকে এগোতে থাকে। নিত্যদিনের সাজানো গোছানো ড্রয়িং রুমে আজ এসেছে বিস্তার পরিবর্তন। সাজ সাজ রব, সেই সাথে অভিজাত্যের ছোঁয়া লেগে চারদিকে। মনে হচ্ছে যেন কোনো অতিথির আগমনের ব্যাপার স্যাপার ঘটতে চলেছে। লতাকেও আসছে বাসায়? শুধু কেউ না বৌমনি, অনেকে আসছে। আপনার পরীক্ষা হইল? হ্যাঁ হলো। কারা আসছে? কাজে মগ্ন লতা জবাব দেওয়ার আগেই পেছন থেকে ব্যস্ত সুর ডেকে ভেসে ওঠে। শেরিনের শাশুড়ি মায়ের হতে নিজের নাম শুনে পিছু ফিরে তাকায় ধীর কণ্ঠে। জি আম্মা। পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো। পরীক্ষা পরবর্তীটা কবে? জি রবিবারে। মিসেস নাজনীন হাতে থাকা কাচের ঝনঝনে ফুলদানিটা টেবিলের ওপর সাজিয়ে রাখলেন। চারপাশে জিনিসগুলো নজরদারি করতে করতে শেহরিনের দিকে এক পলক তাকিয়ে বললেন, বাসায় অতিথি আসছে, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও তাড়াতাড়ি। সানিধ্য এসেছে কি? হ্যাঁ এসেছে, বাইরে ফোনে কথা বলছেন উনি। আচ্ছা, তুমি তাহলে ফ্রেশ হয়ে একটু সানজি রুমে যাবে কেমন? তৃতীয় হাতের কাজ ছেড়ে যাচ্ছে, দুজন মিলে ওকে একটু গুছিয়ে দিবে। শেহরিনের মনে ব্যাপারটা যেন খটকার সৃষ্টি করলো এক লহমায়। অতিথি আসছে, সেই সাথে সানজি আপুকে গুছিয়ে দিতে হবে। তাহলে কি দেখতে আসছে আপুকে? কারা দেখতে আসছে? মোহিত ভাইয়া নাকি অন্য কেউ? আমার সানজি আপুকে কি দেখতে আসছে? হ্যাঁ এই তো, আর একটু পরে এসে যাবে ওনারা। তুমি দেরি করো না, তাড়াতাড়ি যাও। শাশুড়ি মায়ের ব্যস্ততা দেখে শেহরিন দ্বিতীয় প্রশ্ন করার সুযোগ কিংবা সাহস পায় না। কোনো মতে মাথা দুলিয়ে সে ওপরে যাওয়ার জন্য পা বাড়ায়। মন মস্তিষ্ক তার নানা রকম প্রসন্নে এক ভিড় জমিয়ে রেখেছে মনের ভিতর। কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছে না। যদি মোহিত ভাই হয় তাহলে তো সানজি আপু সবাইকে জানালো। কবে জানালো তা? আর জানালেও সবাই বিনা বাক্যে এমন রাজি হয়ে গেল? এইটুকু হলেও বার্তাটা উঠবে নাকি সবাই সব আগে থেকে জানতো, শুধু তারই অজানা? না, তা কি করে হতে পারে? আমি তো বাসাতেই থাকি সব সময়। এত কিছু হয়ে যাবে আর আমি জানবো না? আমার নেতা সাহেব উনিও তো কিছু বললেন না। নিজের মনে বিড়বিড় করতে করতে কক্ষে যাওয়ার পথে সানজির কক্ষের দিকে নজরে তাকালো শেহরিন। একই মুহূর্তে মনে হলো সানজি আপুর থেকে সব শুনে খোলাসা হতে সত্যি মোহিত ভাইয়া নাকি অন্য কেউ। যদি অন্য কেউ হয় তাহলে কি আপু কান্না করছে ঘরে বসে, মন খারাপ করে বসে আছে? মনের মধ্যে সাহস এনে আনতে পারল না নাজুক ললিতা। শাশুড়ি মায়ের তারার কথা ভেবে আগ পিছু বাদ দিয়ে ফ্রেশ হতে গেল। যেটাই হোক না কেন কোনোটা তো পরে শোনা যাবেই। আগামে তো চিন্তা করে লাভ নেই, যত ভাববে তত নেগেটিভিটি বাড়বে। হয়তো মোহিত ভাইয়াই কোনো এক ম্যাজিক করেছে, যার কারণে বিয়ের প্রথম ধাপ এত তাড়াতাড়ি এগিয়ে এসেছে। অযথা উল্টাপাল্টা ভেবে চলেছে সে। বি পজিটিভ শেহরিন, বি পজিটিভ। এত এভরিথিং ওভার থিঙ্কিং একদমই ভালো না। এভরিথিং নিয়ে নিজের কাজে মন দাও। যাও। ড্রয়িং রুমের সমস্ত কাজে তদারকি করছে মিসেস নাজনীন। ডাইনিং এরিয়ায় যাওয়ার পর জন্য পা বাড়ায়। খাবারের দিকটা এখন একবার চোখ বুলিয়ে দেখা বাকি আছে তার, কিন্তু যাওয়ার পথে ফোনে কথা বলা শেষ হতেই সান্নিধ্য ভেতরে এসে প্রবেশ করে। থেমে যায় তিনি। পুনরায় ছেলের দিকে এগিয়ে যেতে যেতে বলে, সান্নিধ্য। ফোন হাতে দৃষ্টি তুলে সান্নিধ্য পাশ ফিরে তাকায়। মায়ের আগমন দেখে নিজেও যেন পরোক্ষ পা রক্ষা থামিয়ে দিল। দুপুরে থাকছো কি? না, 3:30টার দিকে বের হতে হবে আমাকে। ওনারা আসছে, তুমি থাকবে না? বিষয়টা খারাপ দেখায় না? ভাই আসছে, খারাপ দেখাবে না। কোনো কিছুতেই তোমার সময় পাই না। সারফাস ঠিকই ম্যানেজ করে আসতে পারে, অথচ তুমি পারো না। বিয়ের দিনও এই কথা বলবে নিশ্চিত? সানিধ্য হালকা হেসে মাথা নাড়ায় মায়ের কথায়। শান্ত গলায় ছোট্ট করে বলে, আচ্ছা বিয়ের সময় আসুক, দেখা যাবে তখন। দেখো দেখবো, উনারা এসে যাবেন প্রায়, অথচ দেখা কেউ নেই। এটা কোনো কথা? বাবা কোথায়? লাইব্রেরি রুমে। ওনারা আসলে বের হবে। যাই হোক, একসাথে লাঞ্চটা অন্তত করো। পাঞ্জাবির হাতা তুলে সিলভার গড়িটার ডান পানে তাকালো সান্নিধ্য। 3টা বাজতে কয়েক মিনিট বাকি আছে তার হাতের সময়, আর মাত্র আধ ঘন্টা। আজকে তার উপর একটা সেমিনার রয়েছে, সেখানে যেতে হবে। লাঞ্চ করার সময়
বের করাটা কঠিন আম্মা, তাদের আশার ওপর ডিপেন্ড করছে। তাহলে আমার চলতে হবে যদি তারা লেট করে। মিসেস নাজনীন ছেলের কথায় নীরবে হতাশার নিঃশ্বাস ফেলল। একেই বলে আসলে কোনো লাভ নেই, সময়ের কাছে তার কোনো কিছুর যেন ছুটি মেলা ভার। কর্মজগৎ ছাড়া যে পরিবার বলতে কিছু একটা আছে সেটা বোধহয় তার রাজনীতিবিদ ছেলের মধ্যে ধারণা নেই। এতকাল দেখে এসেছে স্বামীর ব্যস্ততা, এখন দেখে ছেলের ব্যস্ততা। ঠিক আছে, যেহেতু সময় হচ্ছে না তাহলে আর বলে লাভ নেই। খাবার কি ওপরে পাঠিয়ে দিব? দাও। সানিধ্য ওপরে চলে যেতেই মিসেস নাজনীন লতাকে ডেকে নেন। ছেলের জন্য আলাদা খাবার সার্ভ করতে ডাইনিং ছেড়ে চলে যান কিচেনে। বাইরের দিকটা সব ঠিকই আছে। আছে খালাম্মা, লনের ধারে পানি জমে নেই তো? আমিন ভাই সব পরিষ্কার কইরা রাখছে। তাই গ্যারেজে সান্নিধ্য ভাইয়ের গাড়ি আইছে, তাই একটু ময়লা হয়েছে, ওইটা পরিষ্কার কইরা দিব আর কইছি। একটু পরেই আবারও গাড়ি নিয়ে বের হবে, আবার সারফাজ আসবে। আমিন যেন এখানেই থাকে। বৃষ্টির দিন সবাই বাড়ির সাথে যেন কাদা ময়লা উঠিয়ে নিয়ে আসছে। আচ্ছা, ভালো করে পরিষ্কার করে দিতে বলবি। কমুনে লতা একটুখানি বলে সরে দাঁড়ায় নাজনীন বেগমের কাছে হতে। নিজের আড়ালে থেকে সরু চোখে তাকিয়ে মুখ বাঁকিয়ে চুপি সারে। পরিষ্কার করতে করতে মাইনজার চামড়া উঠা গেছে, কইব ময়লা লাগাই আছে। একবার হয় না, 14 বারে করণ লাগে। 14 বারই করণ লাগবো। পরীক্ষা দেওয়া শেষ হওয়ার আগে শেহরিন সবসময় অভ্যাস গোসল করে নেওয়া। গোসল না করলে সেদিন তার পরীক্ষা ভালো হয় না খুব একটা। পরীক্ষার হলে গিয়ে মনে হয় কিছু একটা ভুল হয়তো সে করে রেখেছে। সঠিক ভুল কি তা নিশ্চিত হতে পারে না, অতঃপর মাথা এলোমেলো হয় তার। ভুল করা জিনিসগুলো নিয়ে ডিপ্রেশনে ভুগলে পরবর্তী পরীক্ষার আগ পর্যন্ত সেই সমস্যা তার যায় না। এসব সমস্যা এড়াতে প্রত্যেক পরীক্ষার আগে সে অনিবার্য কার্য সম্পাদন করতেই হয়। নিয়ম অনুযায়ী আজও গোসল করে গিয়েছিল এক্সাম দিতে, যার কারণে ভার্সিটি থেকে এসে ফ্রেশ হতে সময় লাগলো না। ইয়েলো হোয়াইট মিশ্রিত সুন্দর এক সালোয়ার কামিজ পরিধান করলো। আয়নার সামনে এসে দাঁড়ালো সে। আধ ভেজা চুলগুলো কোনো মতো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে পেঁচিয়ে নিল পরীক্ষা দিতে। এখনো ভেতরে খানিকটা ভেজা ভাব রয়েছে। চুলগুলো ছেড়ে দিয়ে ময়শ্চারাইজার লাগিয়ে নিল আলতো হাতে। ঠোঁটে লিপ বাম লাগাতে লাগাতে আয়না হতে আর চোখে তাকায় নেতা সাহেবের দিকে। মাত্র শাওয়ার নিয়ে বের হয়েছে সান্নিধ্য। এক হাতে ফোন, অপর হাতে টাওয়ালে নিয়ে মাথা মুছছে, আর কাজটি চলমান চলছে তার। গভীর দৃষ্টি ফোনের দিকে, হয়তো কোনো মেল কিংবা কাজের কিছু। বাসায় মনে হচ্ছে অতিথি এসেছে। কারা এসেছে জানেন? জানি। কারা? অতিথিরা। শেরিন ঠোঁটে লিপ বাম দেওয়া থামিয়ে ভুরু ঘুরিয়ে তাকালো তার দিকে। নেতা সাহেবের দিকে তাকিয়ে চিকন কণ্ঠে বলে, অতিথি কারা? মানুষ তো মনে হচ্ছে। আমি মজা করছি না কিন্তু। সানজি আপুকে দেখতে এসেছে কারা সেটা জানতে চাইছি। এভাবে হুটহাট হচ্ছে কি বলুন তো? আপনাকে না বললাম সেদিন আপু মোহিত ভাইয়াকে ভালোবাসে। শানিত এক নজর ফোনের দিকে দৃষ্টি তুলেই তাকালো শেহরিনের দিকে। শীতল চাহনি বজায় রেখে নরম গলায় বলে, সানজির সাথে কথা বলেছ? আজকে হয়নি, এখন যাবো আপুর কাছে। একটু পরে যাও না, এখনই যেতে হবে? মাথার মধ্যে আমার জট পাকিয়ে যাচ্ছে সব কিছু। কেউ কিছু বলছে না, আপনিও তো বলছেন না। আপুকে দেখলে সব পরিষ্কার হয়ে যাবে। সব কিছু পরিষ্কারই আছে, তার মানে মোহিত ভাইয়া? নেতা সাহেবের অকপর্যভাবে শেহরিনের চোখ জুড়ো বড় বড় হয়ে গেল। তার মানে তার ধারণা সত্য। যাক বাবা, বাঁচা গেল তাহলে। সানজি আপু তো তাহলে ভীষণ খুশি মনে হচ্ছে। উচ্ছ্বসিত হওয়ার মুহূর্তে হুট করে থেমে গেল। সরু চোখে তাকিয়ে বলে, এত কিছু হয়ে গেল, আমি জানলাম না কেন? এই তো সেই দিন আপু আমাকে শুধু ভাইয়ের কথা বলল, আপনি চালাকি করে আমার থেকে কথাটা বের করে নিলেন। বাবা কিংবা আম্মা কেউ জানতো না। রাতারাতি এত কিছু কিভাবে হলো? এসব উত্তর তুমি তোমার সানজি আপুর কাছেই পাবা, সে জানে ভালো। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। আমাকে বাদ দিয়ে এত কিছু দেখাচ্ছি মজা। সান্নিধ্য শেহরিনের যাওয়ার পথে বাধা দেয়। সামনে বেষ্টনীর মতো দাঁড়িয়ে। নির্মদ, বসে একটু। বসে যাবে না? আম্মা বলেছে তাড়াতাড়ি যেতে। ঠিক আছে যাবে, আমিও বের হব একটু পরে। কেন, আপনি থাকবেন না? না, সেমিনার আছে একটা, অ্যাটেন্ড করতে হবে। এটা কিছু হলো? সেমিনারে গিয়ে সেই তো কবিতা আবৃত্তি করবেন নেতা সাহেব। ওইটা হয়তো রেকর্ড করাই আছে। আসিফ ভাইয়াকে বলুন সেটা সম্প্রচার করে দিতে, তাহলেই তো হয়ে যায়। সান্নিধ্য টাওয়ালটা সোফার ওপর রেখে ফোনটা ট্রাউজারের ভেতর ঢুকিয়ে, মানুষ লাইভে আমার কবিতা শুনতে পছন্দ করে ম্যাডাম। কি হয় শুনে? আমি তো বুঝতেই পারি না। বুঝতে হবে না আপনার, আপাতত সোফায় গিয়ে বসুন। সেদিন ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে সোফার কাছে আসে।
সিক্ত চাওয়াল উঠিয়ে বেলকনিতে মেলে দেয়। তবুও বিশেষ একদিন সানজি আপু কিন্তু রাগ করবে, তুমি একটু ওকে বলে দিবে, তাহলে আর রাগ করবে না। কেন? তাহলে আমার জরিমানা দিতে হবে না? জরিমানা করবে? সানজি এক হাতে খাবারের প্লেট শানিদ এক হাতে খাবারের প্লেটটা নিয়ে অপর হাতে শেরিনকে টেনে সোফায় নিয়ে আসে। কোলের ওপর বসে শান্ত হতে বলে, থাকছি না এই জন্য নিশ্চয়ই জরিমানা করবে। তাহলে তো আমারও এটা ফলো করা উচিত। রাগ করলে আসলে লস, কিছু তো হয় না তেমন, তার চেয়ে জরিমানা করে পকেট ভারী হবে, দেউলিয়া হয়ে যাব তো। শুনুন নেতা সাহেব, বউ বোন টাকা নিলে কখনো কেউ দেউলিয়া হয়ে যায় না, বরং দ্বিগুণ হারে বৃদ্ধি পায়, মনে রাখবেন সব সময়। এই জন্যে কি আমার ওয়ালেট মাঝে মাঝে খালি হয়ে যায়? খালি না হলে বৃদ্ধি পাবে কিভাবে? শূন্যস্থান তৈরি না করলে সেটা পূরণ হয় নাকি? শানিদ প্লেটের দিকে নজর রেখে মাথা নাড়িয়ে সায় জানায় সহধর্মিনীর কথায়। ছোট্ট এক লোকমা বানিয়ে শেহরিনের মুখে তুলে দিয়ে বলে, লজিক আছে আপনার কথায়। আমি লজিক ছাড়া কথা বলি না, কিন্তু কথা হচ্ছে এখন আমি খাবো না প্লিজ। বাসে অতিথি এসেছে, সানজি আপু, ভাবি, সবাইকে রেখে আমি একা আগে খেয়ে নিব, এটা কেমন দেখায় না? এটা কখনো নয়। সকালে এক্সাম দিতে যাওয়ার সময় খাওনি তুমি, ডান্স করতে করতে 4টা বেজে যাবে সবার, এতক্ষণ না খেয়ে থাকতে পারবে না, অল্প একটু হলেও খেতে হবে আমার সাথে, পরে আবার সবার সাথে ভালোভাবে বসে খাবে। আল্লাহ, এত খেতে পারবো না আমি? সত্যি পারবে? গিয়ে তো এখন সানজির কাছে ছোটাছুটি কথার ঝুড়ি খুলে বসবে, সঙ্গে তাসিন তো আছেই। সব একসাথে হলে আধ ঘন্টার মধ্যে এনার্জি ডাউন হয়ে যাবে, তখন এমনি ক্ষুধা পাবে। সেন গোল গোল চোখে তাকিয়ে থাকে তার দিকে, নেতা সাহেবকে দেখতে থাকে, মুখে খাবার রেখে অস্পষ্টভাবে আওড়ায়, আপনি এত কিছু ভাবেন, খেয়াল রাখেন, কিভাবে বলুন তো? এত কিছু কিভাবে? অনেক কিছুই, আমার যেটা মাথাতে আসে না আপনি সেটা পারফেক্টলি ধরে ফেলেন, জিনিয়াস। শানিত খাওয়ার মাঝে মৃদু হেসে, প্রতিপক্ষ হতে কমপ্লিমেন্ট পেতেও ভালো লাগে। আমি সত্যি কথাই বলি। গুড, সত্যি কথা বলবে সব সময়। শেহরিন কয়েক লোকমা মুখে তুলে নেতা সাহেবকে মানিয়ে নিয়ে উঠে পড়ে, কথা দেয় সবার সঙ্গে বসে আবার খেয়ে নিবে। ঘড়ির দিকে তাকিয়ে ওনা ঠিকঠাক করে মাথায় দিয়ে 3:20 পার হচ্ছে, এখন সেও ঘরে, অথচ শাশুড়ি মাতাকে বলেছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সানজিয়াপুর কাছে যেতে। শেহরিন ঘর হতে বের হওয়ার মুহূর্তেই দরজার কাছে এসে দাঁড়িয়ে পড়ে। এক নজর পিছু ঘুরে তাকায় সে। নেতা সাহেব খাওয়ার দিকে মনোযোগী দেখে মুখে লাজুক হাসি টেনে পা টিপে টিপে এগিয়ে আসে আবারও তার পিছু পানে, দুহাত মুষ্টিবদ্ধ করে পিছনে রেখে সোফার কাছে এসে দাঁড়ায় চুপি সারে, বুকের মাঝে টিপটিপ আওয়াজ করলেও ধীরস্থ রাখিয়ে ঘাড়, কোনো আওয়াজ করে না। অতঃপর চোখ দুটো বন্ধ করে সান্নিধ্যর গালে টুক করে একটা চুমু দিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। আকস্মিক কাণ্ডে সান্নিধ্য নিজেও যেন অপ্রস্তুত ছিল। গালের ওপর নরম কিছু স্পর্শ পেতে সে খাওয়া থামিয়ে ঘাড় ঘুরে তাকায়। মুহূর্তে ঝড়ের গতিতে ছুটতে চলে যাওয়া লাজুক রমণী প্রথমে কিছুটা অবাক হলেও পর মুহূর্তে মাত্র ঘটে যাওয়া ঘটনা উপলব্ধি করে সামান্য ঠোঁট প্রসারিত করে নেতা সাহেব। মুখরেখায় শীতলতার রেশ বজায় রেখে খাবারটুকু শেষ করে উঠে পড়ে নিজ কার্যে। বর বাসায় আসলেও আপনার আর দেখাই পাওয়া যায় না দেখছি, তবে ধন্য হলাম অবশেষে আপনার পা পড়ল আমার কক্ষে। আমি তো আপনার সাথেই কথাই বলবো না, আমারও তো বলা উচিত নয়, তবুও তো বলছি। শেহরিন দুহাত কোমরে চেপে ছোট ছোট চোখ করে তাকায় মেরুন রঙের জামদানি শাড়ি পরিহিত কামিনীর দিকে। এরকম নববধূর মতো সেজে গুজে বসে আছে বিছানায় সে, চুলগুলো সুন্দর করে ফুলখোপায় বাঁধানো, দেহে শোভা পাচ্ছে স্বচ্ছ খচিত স্বর্ণের অলঙ্কার। আমাকে এখন বলার কি দরকার শুনি? একবারে বিয়ে শেষেই বলতেন। ওরে মেয়ে, রাগ দেখো, সেটা আপনার গুণধর বরকে গিয়ে বলুন যান। ও আচ্ছা, সব দোষ তাহলে আমার বরের, তাই না? সানজি গালে হাত দেন, অবাক চোখে তাকিয়ে বিশ্বাসী কণ্ঠে বলে, বাপরে, বরের প্রতি কি দরদ! অবশ্যই বরের প্রতি তো দরদ থাকবেই। কেন, আপনার কি হিংসে হয়? গা জ্বলে পড়ে ছারখার হয়ে যায়? কেউ একটু পানি আনো প্লিজ, ঢেলে দাও। শেহরিন সরু চোখে দৃষ্টি বিছানায় বসরত সানজির দিকে এগিয়ে যায়, হাত দুটো নিজের হাতের মধ্যে চেপে রাগান্বিতভাবে ফুটিয়ে বলে, এত কিছু কিভাবে হলো? আমি জানলাম না কেন? আপনার বরকে কেন এই প্রশ্ন করেননি? আমার বর বলে আপনার কথা, আপনি বলেন আমার বরের কথা। আর ইউ হ্যাভিং ফান? সানজি নির্বিশেষ চাহনিতে তাকায়
মাথা নাড়ায়, আদুরে কণ্ঠে বলে, আমি কি মজা করতে পারি বলুন ভাবিজান? কাহিনী ক্লিয়ার করুন, শান্ত হয়ে বসুন, তারপর বলছি, কুইক। সানজি শেরিনের পাশে বসতে নরম হাত দুটোর মাঝে হাত রাখে, কিঞ্চিত সময় নিয়ে ঠোঁটের কোণে উজ্জ্বল হাসি বজায় রেখে বলে, বড় ভাইয়া বাবার আম্মা পরশুদিন রাতে জানিয়েছে প্রথমে। আম্মা তো শুনে ভীষণ ডাক, বেশ বকা খেয়েছি আমি, সেই সাথে রাজিও না, বাবা একাই মত। দুজনের মধ্যে নেগেটিভ সাইন পেলেও ভয়াত্মা সুখে উঠেছিল। গাছের ডালে উঠে গিয়েছিলাম একদম ভয়ে, আর একটু হলে বিহরিত হয়ে কান্না শুরু করে দিতাম। অতঃপর আমার কোডলেস ব্রিগবাদার পুরো পরিবেশটা পরিবর্তন করে দিল মুহূর্তে। সমস্ত পরিস্থিতি এত সুন্দরভাবে হ্যান্ডেল করলো যে আমি শুধু দর্শক হয়ে দাঁড়িয়েছিলাম। ভাইদের দেখে জাস্ট অবাক হয়ে ভাবছিলাম, এত সুন্দর আমি নিজে প্রেম করে বুঝতেও পারতাম না। প্রায় 1.5 ঘন্টার সময় নিয়ে আমাকে এত ভালো করে বোঝালো যে আম্মা একদম গলে শিরিরেতে পরিণত হয়েছে। এর ওপর প্লাস পয়েন্ট হিসেবে মুহিতকে আম্মার সাথে কথা বলিয়ে দিয়েছে ফোনে। মুহিত ভদ্র নরম সরম কথার ভাজি শুনে আর কে ঠেকায়। বাবাও রাজি। বাবা তখনও রাজি ছিল না। সে নিজে তার কিছু লোকজনের থেকে মুহিতের পরিবারে খোঁজ নিয়েছে, সেখান থেকে পজিটিভ রিভিউ নিয়ে সব কিছু দেখে তারপর মত দিয়েছে। বা তাহলে তো তোমার এক্সট্রা কোনো প্যারাই নিতে হলো না আপু। আরে ভাবি যান, শুনো, যত সহজ লাগছে ততটা সহজ ছিল না। ওই পরিস্থিতিতে যখন দাঁড়িয়েছিলাম ভীষণ কঠিন ছিল সব কিছু। বুঝতে পারছো, বড় ভাই 1.5 ঘন্টা গিফট নাই দিয়েছে শুধু আমার জন্য। কারণ কি জানতো, আমার বাবা আম্মা রাজি না হলে আমার অবস্থা কি হবে। আমি কান্না করব, কষ্ট পাবো ভেবেই সর্বোচ্চ চেষ্টা করেছে। ভাগ্য ভালো আপনার বর ছিল না, সে থাকলে তো আরও দেখতে হতো না। কেন, থাকলে কি হতো? তার কি মত ছিল না? আপনার বরে যা মাথা গরম, সারফাজ ভাইয়ের মতো সে 1.5 ঘন্টা ধরে ঠান্ডা মাথায় বোঝাবে ভেবেছ? 1.5 মিনিটের মধ্যে কথা শেষ করে উঠে যেত। এত তুমি বুঝলে বুঝো, না বুঝলে নাই। বাবা মা সব কিছু মেনে নিয়েছে, ওনাকেও, তাই না? ভাইয়া একটা দিক বলি শোনো, ধরো কোনো বিষয় সিদ্ধান্ত নিতে তাকে ডাকা হলো, সে সর্বপ্রথম সবকিছু ভালোভাবে শুনবে, বুঝবে, পরে সর্বোচ্চ 5 মিনিট সময় নিয়ে নিজের মতো জানাবে। সারফাজ ভাইয়ার মতো ভেঙে ভেঙে বুঝিয়ে কথা বলা, সরাসরি মেন কথা বলবে। সারফাজ ভাইয়ের মতো সবকিছু বুঝিয়ে বলা তার ধরন না। এর বাইরে বাড়তি কিছু বলবে না, বাড়তি কথা তার পছন্দ না, অযথা কথা শোনাবেও না। আর বাবা মা তাদের ছেলেকে খুব ভালো করেই জানে। মতামতে না মিললে মুখের ওপর তারা কিছু বলবে না ঠিক, কিন্তু রাগ দেখাবে। তারপর এমপি সাহেব উঠে চলে যাবেন। তারপরে যেটা নিয়ে বাবা মা নিজে যতক্ষণ না কোনো মতামত জানাবে ততক্ষণ মোটে সেও কোনো কথা তুলবে না, ভুলেও জিজ্ঞাসা করবে না কি সিদ্ধান্ত নেওয়া হলো। এতে যদি 10-12 বছর সিদ্ধান্ত না হয় তারপরও বলবে না। বলছো কি সানজি আপু? কি সাংঘাতিক মানুষ সাংঘাতিক কাজ করবে, এটাই তো স্বাভাবিক। তবে সানিদু ভাইয়ের কথাগুলো পরে ফলে যায়। বাবা আম্মা পরে বুঝতে পারে মাথা গরম ছেলে যা যা বলেছিল সেটাই ঠিক ছিল। ভাই আসলে ক্লিয়ার কাট কাজ পছন্দ করে। ওর সামনে কথা ঘুরিয়ে পেঁচিয়ে ভীষণ বিরক্ত লাগে, রেগে যায়। ও নিজে পরিষ্কার কথা বলবে, এক্সপেক্টও করবে যে তার প্রতিপক্ষ যেন তার সাথে সোজাসাপটা কথা বলে। বাট সবাই কি এক নাকি? বুঝলাম, কিন্তু আমার কাছে তো উনি ভীষণ সহজ লাগে আপু। সানজি মৃদু হাসে, শেহরিনের নাকে ডকায় আঙুল ছুঁয়ে দিয়ে বলে, ধুর পাগলি, তুমি হচ্ছে তার আলাদা একটি মূল্যবান অংশ, যে অংশটা সে সবসময় অতি সযত্নে লালন করে, নিজে তোমার সামনে অন্যভাবে জাহির করে, নিজেকে তোমার খাতায় অন্যভাবে মেলে ধরে। বাবা মা গুরুজন এক জায়গায়, স্ত্রীর গুরুত্ব আরেক জায়গায়, আর বোনের গুরুত্ব আরেক জায়গায়। যেমন আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি, আমার ভাইয়ারা আমার কাছে পৃথিবীর বেস্ট ভাইয়া। আমার কখনো ভয় লাগে না এই ভেবে যে বাবা মা না থাকলে আমার কি হবে। আল্লাহ আমার জীবনে 2টা ভাই দিয়েছে, সে ভয় দূর করে দিয়েছে। তোমার সমস্ত ভয় দূর হয়ে যেতেও তোমার ভাই আছে, ঠিক আমার ক্ষেত্রেও আমার বাবা এবং উনি আছেন। জীবনের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই দুজন। সানজি শেহরিনের উষ্ণ আলিঙ্গন করে নিজের কাছে জড়িয়ে নেয়। আল্লাহ সবাইকে একটা না একটা কিছু সুন্দর নিয়ামক এবং ভরসার স্থল দিয়ে তৈরি করে দিয়েছে। ঠিক বলেছ, কিন্তু আমি তো এখনো আমার উত্তর পেলাম না। পাকা মেয়ে বলছি, এক্ষুনি বসো।
পরের দিন মানে কালকে রাতে আমার গুণধর বর আসার পর এটা নিয়ে কথা হয় আবারও। বাবা আমার রাজি শুনে সে আর কোনো কথা বলে না। কথা চলাকালীন সময়ে হুট করে মুহিদের বাবা ফোন করে, জানায় তারা আজকে তাদের ফ্যামিলি এবং কিছু আত্মীয় স্বজন নিয়ে আমাকে দেখতে আসবে এবং বিয়ের ডেট ফিক্স করে যাবে এই কথা বলে। আমি তো হতবাক, এত তাড়াতাড়ি বিয়ে মোটেও আশা করিনি, বাট না তো, আর করা যাবে না। বাবা রাজি হয়ে গেল এক বাক্যেই। আমি কালকে কোথায় ছিলাম, মঙ্গল বা বুধ গ্রহে হয়তো। আপনি সান্নিধ্য গৃহে ছিলেন ম্যাডাম। আপনার আজকে এক্সাম থাকার কারণে কালকের মিটিংয়ে আপনার জায়গা হয়নি। বাবা বলেছিলেন আপনাকে ডাকতে, কিন্তু আপনার নেতা সাহেব গম্ভীর কণ্ঠে বলেন ডাকার কোনো প্রয়োজন নেই, এক্সাম আছে ওর কালকে। ব্যাস, বাবা আর কিছু বললেন না। নেতা সাহেব সাপ সাপ আমাকে জানিয়ে দিয়েছেন বিয়ের আনন্দ নিজের মধ্যে চেপে রেখে কাল দুপুর পর্যন্ত। আগে বলার দরকার নেই, বললে এগুলো নিয়েই মেতে থাকবে, পড়াশোনার হবে না। সেন ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে, শরীর এলিয়ে দেয় বিছানার সাথে। উপরিপতনে তাকিয়ে বলে, আপনার ভাইয়ের সাথে জীবন বেঁধে মিষ্টি যন্ত্রণায় পড়ে গেলাম দেখা যাচ্ছে। এই মিষ্টি যন্ত্রণাগুলো আপনাকে ভালোবাসার সুতোর মতোই বেঁধে রেখেছে ম্যাডাম জি। সবাই কিন্তু পায় না, কিন্তু আমি পেয়েছি। ভাগ্যবতী, গড আলটিমেট গিফট। শেহরিন শোয়া থেকে তরাক করে লাফ দিয়ে ওঠে। কিছু একটা মনে পড়তেই ঠোঁটের কোণে চিলতে হাসি ফুটে ওঠে। ওয়েট ওয়েট, আরও একটা উত্তর জানা বাকি আছে আমার। আবার কি? ডিসি হিলে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে যে অনুষ্ঠানটা হয়েছিল সেখানে তুমি আর আমি লং টাইম গল্প করেছিলাম, মনে আছে? সানজি মাথা নেড়ে স্পর্শ স্বরে বলে, হ্যাঁ মনে আছে। কেন? সেখানে তুমি আমাকে ভালোবাসার সংখ্যা বুঝিয়েছিলে। আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম তোমার কাছে ভালোবাসা সম্পর্কে। তুমি আমাকে বলেছিলে তুমি লিস্টের বাইরে ভালোবাসার বৃত্তে কোনো জায়গা হয়নি। তোমার কণ্ঠে উদাসীন ভাব হয়েছিল। মনে হলো ধরে নিয়েছিলাম তোমার লাইফে ভালোবাসা নিয়ে কোনো সমস্যা হয়েছে, কিন্তু এগুলো তো কি? হ্যাঁ। শিহিনের গোয়েন্দাগিরি নজর দেখে সানজি এক হাতে কপাল চাপড়ে বলে, এটা যে সানিদের বউ সেটা আলাদাভাবে প্রমাণ করতে কোনো ডকুমেন্ট লাগবে না, এমনি বুঝে যাবে সবাই। বুঝলেই ভালো, উত্তর দাও এখন। মুহিদের সাথে ঝগড়া চলছিল তখন? ঝগড়া? হ্যাঁ। ঝগড়া করেছ জন্য প্রেমে ব্যর্থ হওয়ার কথা বলেছ? আরে বাচ্চা, ঠিকঠাক প্রেমও করিনি তো বুঝতে পারছো না? প্রেম করার সময় বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া লাগলে ছ্যাঁকা খাওয়ার চেয়ে বড় ব্যথা মনে হয়। মনে হয় কেন? আমাকে ভালোই বাসে না। আমি নিঃস্ব, একাকী। ভালোবাসার সমুদ্রের জলে আমি ম্লান। যে আমাকে ভালোবাসেনি সে আমাকে মূল্য দেয়নি, চরম বিরহ দিয়েছে। ভালোবাসা সম্পর্কে যত নেগেটিভ কথা আছে সবই মনের মধ্যে সে জমা হয়। অনেকেই তো ফেসবুকে তাদের অনুভূতি শেয়ার করে, আর যখন ঝগড়া মিটে যায় তখন সব ঠিকঠাক। আর তার মতে ভালো মানুষ একটাও হয় না। ভালোবাসার সমুদ্র জলে শতবার ডুব দেওয়া যায়, তখনই মনে হয় নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যায়। হ্যাঁ, সব ঠিকঠাক। অদ্ভুত তো। সে অবাক চোখে তাকিয়ে জটলা বিষয় লাগছে সবকিছু তার কাছে। সানজি ভাবিজান হতবাক দৃষ্টিতে ঠোঁট কামড়ে হাসি আড়ালে। সানজি আসো, এখন নিচে যেতে হবে। তিতির হঠাৎ আগমনে শেহরিন একসঙ্গে গল্পের জগৎ থেকে বেরিয়ে আসে, নিজের ভাবনার সমাপ্তি ঘটিয়ে তড়িঘড়ি করে। নিচে যাওয়ার কথা শুনে হালকা জড়তায় গুটিয়ে পড়ে সানজি। ধরতে গেলে জীবনে প্রথম আজকে তাকে কেউ দেখতে আসছে। পাত্রপক্ষের সামনে লাজুকভাবে যাবে সে। সবকিছু অচেনা, চেনা জানা পরিচিত কিছুটাও, তাও যেন কেমন নার্ভাস লাগছে তার। বাড়ির বড় দুই বউ মিলে একমাত্র মেয়েকে নিয়ে নিচে আসে। ড্রয়িং রুম উপস্থিত মোহিত সহ তার বাবা মা, দুই আন্টি আঙ্কেল, দুই কাজিন। সান্নিধ্য নিজ কাজে যাওয়ার পথে সবার সঙ্গে হালকা পরিচয় পর্ব সেরে গিয়েছে। তারপর এসেছে সারফাজ। সবার সাথে সালাম কুশলাদি বিনিময় শেষে সানজিকে বসানো হয় সোফাতে। মুহিদের আন্টি আঙ্কেলরা আগ্রহ চিত্তে সানজিকে নানান প্রশ্ন করতে থাকে। প্রাথমিক সংলাপ ছেড়ে শুরু হয় মূল কথা। অভিভাবকরা মিলে পছন্দের একটি পালা শেষ করে বিশেষ পালা শেষ করে বিয়ের ডেট নিয়ে কথা হয়। ব্যস্ত সবাই। সে সময় চোখে চোখে নীরব ভাষা আদান প্রদান হয় দুজন কপতির। মুহিদের কণ্ঠস্বর স্থির, শান্তি লজ্জায় ললিত হয়ে গিয়েছে। উপরন্ত না পেয়ে চোখে চাহনি সরিয়ে এলোমেলো সে এদিক ওদিক তাকায়। বিকেল তখন 3:30।
4:30। দীর্ঘ সময় অতিথিয়তা গ্রহণ শেষে আঘাত করার জন্য দিন নির্ধারণ করা হয় সামনের শুক্রবার। অতঃপর পরবর্তী সময় নিয়ে ঘটা করে বিয়ের আয়োজন হবে। পুরোটা সময় জুড়ে দুপক্ষের কথাবার্তার সমঝোতা বজায় রেখে বেশ হাসি মুখে গ্রহণ করে নেয় নতুন সৃষ্ট আত্মীয়তার বন্ধনকে। আজ তাহলে উঠি, ইনশাল্লাহ শীঘ্রই দেখা হচ্ছে, ইনশাল্লাহ অবশ্যই। পরস্পর কর্ণমর্দন সম্পন্ন করে মুহিদের মা আন্টিরা মিসেস নাজনীন তিথি শেরিনের সঙ্গে বিদায় বার্তা গ্রহণ করে গন্তব্যের উদ্দেশ্যে পা বাড়ায়। একে একে চলে যাওয়া পাত্রপক্ষের সব লোকজন। বাড়ির মেয়ে সদস্য অবশেষে পায় ফুসরত। মিসেস নাজনীন সবাইকে ডাইনিংয়ে বসতে বলে। আজকের লাঞ্চ একদম বিকাল হয়ে গিয়েছে। সে মনে মনে তার নেতা সাহেবকে অজস্র ভালোবাসা জানায়। ইস, ভাগ্য ভালো দুপুরে একটু খেয়েছিল। সে নয়তো এতক্ষণ না খেয়ে মোটেও থাকতে পারতো না। এখনই ক্ষুধা সহ্য হচ্ছে না। তার উপরে লম্বা সময়, নিশ্চিত মাথা ঘুরে পড়ে যেত। ড্রয়িং রুম ছেড়ে সবাই যেতেই ডাইনিং এরিয়ায় যাওয়ার জন্য উদ্যত হয়, ঠিক তখনই ঘটে অঘটন। প্রত্যেকে পা থামিয়ে অবাক হয়ে ওপরে তাকায়। সিঁড়ি বেয়ে নেমে আসছে বিশেষ একজন, হাতে তার ছোট নীল রঙের ডাইনোসর আঁকা লাগেজ। এ কি বেবি মানিক, কোথায় যাচ্ছিস তুই? আমি আর তোমাদের বাসায় থাকবো না। দাদু ভাই, কি হয়েছে? তাসিন টেনে টুনে লাগেজটা নামিয়ে ফ্লোরে রাখে, অতঃপর স্থির হয়ে দাঁড়ায়। তোমরা আমার সাথে এমন কেন করো দাদুমণি? কি করেছি আমরা? তোমরা সবাইকে বিয়ে করাচ্ছ, সবাইকে বিয়ে দিচ্ছ, আর আমাকে কেন বিয়ে করতে দিচ্ছ না? মিসেস নাজনীন তিথির দিকে হতাশা চোখে তাকিয়ে, তিথি গরম চোখে তাকায় তাসিমের দিকে, চোরে সুরে বলে, তাসিন, আবার শুরু করেছো তুমি? এই বেবি মানিক, এই জন্য তুই বাসা ছেড়ে চলে যাচ্ছিস? যেতে হচ্ছে তো, দেখি দুঃখটা বল। ফুপিমণি প্রায়শই তাহসিনকে এক পা করে সবার সামনে গিয়ে দাঁড়ায়। দাদুমণি, দাদু ভাই আছে, মামুনির বাবা আছে, ইয়োসানিরও পানি আছে, ফুপির নতুন আঙ্কেল আছে, আর আর লতার অদূরে দাঁড়িয়ে থেকে মুখ ঝামটা দিল, লতারও স্বামী আছে। লতাও সুমি আছে। তাহলে আমার কেউ নেই কেন? আমাকেও তো পানি দাওনি, তাই তাসিনকে আর কেউ দাওনি, আমিও থাকবো না। যাবি কোথায়? বলবো না। তাসিন, দুষ্টুমি করো না। ওপরে যাও, 5:30টার সময় মিসেস আসবে, মিসেসের কাছে যেতে হবে। না, যাব না আমি। তোমরা কেউ মিসেসের কাছে যাও না, কেউ হোমওয়ার্ক করো না, শুধু আমাকেই করতে দাও। আমাকে স্কুলে যেতে হয়। কেন কেন কেন? আমি থাকবো না এই বাসায়। চলে যা। রাতে মুতু আসলে, পটি আসলে, কে তোকে ওয়াশরুমে নিয়ে যায় দেখব, কে তোকে দুধু কলা মাখিয়ে ভাত খাইয়ে দেয় দেখব। কান্না যেন করতে না হয়। আমার কাছে টাকা আছে। কয় টাকা? 2 টাকা। সানজি লম্বা একটি দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ওই 2 টাকা দিয়ে তুই পুরো দুনিয়া কিনে ফেলবি। যা দেখ, শিংওয়ালা হাম্বা দাঁড়িয়ে আছে রাস্তায়, তোকে দেখলেই খেয়ে ফেলবে। তাসিন মেন ডোরের দিকে গিয়ে তাকালো। শিংওয়ালা হাম্বা দেখে সে একটু ভয়ই পায়। গালে হাত রেখে একটু ভাবনা চিন্তা করো। সত্যি কি তাকে দেখলে হাম্বা নিয়ে যাবে? আচ্ছা, যদি 2 টাকা হাম্বাকে দিয়ে বলি, হাম্বা যাও, একটা চকলেট কিনে খাও, আমাকে নিও না প্লিজ, তাহলে কি শুনবে না? নিশ্চয়ই শুনবে। সে নিজেও তো চকলেট পেলে কথা শোনে। তিথি ছেলের ভাবসাব দেখে কৌতূহলী চোখে তাকিয়ে বলে, লাগেজে কি নিয়েছো তুমি? বলবো না। সেহরিন সানজি উৎসুক দৃষ্টিতে এগিয়ে যায় বেবি মানিকের কাছে। হাসি আসলেও জোরপূর্বক হাসি চাপিয়ে রেখে বলে, দেখি দেখি। দুজনে মিলে লাগেজটা খুলে ছোট্ট একটা খেলনার শপ করে রেখেছে সে। সমস্ত কার, রিমোট, বাস, ট্রাক, হাতি, ঘোড়া ভর্তি করেছে লাগেজে। জামা কাপড় তো দূরের কথা, একটা তেনা পর্যন্ত নেয়নি। সপ্তাহের খেলনায় সরঞ্জাম। এতক্ষণে সবাই বেবি মানিকের কাণ্ড দমিয়ে রাখলেও এই পর্যায়ে যেন তার আর পারল না। হেসে দিল। একযোগে সবাই লাগেজের মধ্যে ঠেসে রাখা খেলনা দেখে হেসে ওঠে। বেচারা বাচ্চাটা সবার হাসি দেখে গাল ফুলায়, টলমল হয়ে আসে চোখ দুটো, ঠোঁট উল্টিয়ে চিৎকার করে বলে, হাসছো কেন তোমরা? বাবা! বাবাকে ডাকতেই সবাই চুপ হয়ে যায় এক মুহূর্তে। শেরিন তাসিনকে জড়িয়ে ধরে আদরে সরে বলে, আমি আর ফুপুমণি তো তোমার আছি, আমরা তোমার সাথে খেলবো। ওকে? সানজি শেহরিনের দিকে বাড়িয়ে ছাড়তে উদ্যত হয়। বাচ্চাটিকে বুঝিয়ে সুঝিয়ে ফের নিয়ে আসা হয় ডাইনিং রুমে। সোফায় বসিয়ে শান্ত করে প্রায়শ চলছে নিজেদের মতো করে। অন্যদিকে মিসেস নাজনীন, তিথি, লতা সবাই চলে গেছে ডাইনিংয়ে। শেহরিন টিভিটা অন করে দিয়ে শুনতে পায় অদূরে ফোনে আর বাজছে।
ফোনটা নিয়ে আসে, দেখে নেতা সাহেবের ফোন। এক হাতে টিভিটা চালু করে দিয়ে সে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক এক মুহূর্তেই সানজির করা মেসেজ, মুহিদের রিপ্লে, আপু আমি একটু ওপরে যাচ্ছি, উনি একটা ফাইলের কথা জানতে চাইছেন। ইয়োপানি, কোথায় যাচ্ছ তুমি? বাবা, তোমার চাচ্চু ফোন দিয়েছে, বেবি মানিকে একটু ওয়েট, তোর নতুন আঙ্কেলও ফোন দিয়েছে, দুজনই সঙ্গে চলে গেছে। একজন ইয়োসানিকে নিয়ে ব্যস্ত, আরেকজন নতুন আঙ্কেলকে নিয়ে। তা সিন্ধুপা ভাঁজ করে টিভি রিমোট হাতে নিয়ে রেগে ইচ্ছেমতো সাউন্ড বাড়িয়ে দেয়। টিভির পর্দায় ভেসে ওঠে কোনো তিরিং বিরিং এক নাচের দৃশ্য, আর সেই তালে ভেসে আসছে অঘম গানের শোন। আহা কেমনে রাখি বান্ধিয়া, এই মনের পাখি বান্ধিয়া, তুমি কাছে তবু যে দূরে, তবু তো দূরে ওরে বধুয়া, পরাণ যায় জ্বলিয়া রে পরাণ যায় জ্বলিয়া। তাসিনের চোখ ফেটে টলমল করছে জল। গানের লাইনের শব্দ বেদগম হতে তার চোখ দুটো বিষণ্ণ শব্দে ভরে উঠেছে। দুপা ছড়িয়ে আবারও কন্দন্ত সুরে চিৎকার করে বলে ওঠে, ও বাবা। শুক্রবারের পর শনিবার, এক স্নিগ্ধ বিকেল। পড়তে পড়তে বইয়ের মাঝে মুখ ডুবিয়ে অবচেতন হয়ে আছে এক রমণী। পিটপিট করে এক কার চোখ মেলতেই তো আবার একটু করে ঘুমিয়ে নিচ্ছে। সোনালি ঝকঝকে রোদ্দুর তার ফর্সা গালের ভাঁজে এসে লুটিয়ে পড়েছে এলোমেলো ছন্দ ছাড়া হয়ে। সেই সাথে নরম হাওয়ায় জানালার পর্দাগুলো দুলছে মৃদু ছন্দে। মনোরম এই ঘুমকে তুরে পরিবেশ খুব বাজে হয়ে উঠেছে ফোনের রিংটোন জোরালো শব্দে। কর্ণকুহরের জন্য যেন উঠে এক টানপড়ন। শেহরিন কপাল কুঁচকে ফের ফোনে চোখ রাখে, চোখ বন্ধ করে। সে জানে এখন বাবা কিংবা নেতা সাহেবই ফোন করেননি। দুজনের সঙ্গে দুপুরে কথা হয়েছে, যার কারণে অনাদরে ফোনটি ভেবে অগ্রাহ্য করে। কিন্তু বেয়ারা ফোন নাচের বান্দা। শেহরিন বিছানা হতে না তোলা অবধি থামবে না, দৃঢ়পণ করে। এবার রিংটোন কেটে গেলে পুনরায় আবার বাজতে শুরু করে। ইস, একটু ঘুমিয়েও শান্তি নেই। মুখের ওপর বইটা সরিয়ে বিরক্তির ধ্বনি উচ্চারিত করে। ডেস্ক থেকে ফোনটা তোলে, নজর ভুলায়। শ্রীতমার কল। শ্রীতমা। শিন কপাল ভাঁজ করে সমস্ত বিরক্তি এক লোকমায় দূর হয়ে যায়। মেরুদণ্ড হতে বয়ে যায় ঠান্ডা শীতল স্রোত। বুকের ভেতর ধক করে ওঠে শুরুতেই। শুকনো ঢোক গিলে জিভাটা ভিজিয়ে নেয়। ফোনটা রিসিভ করে, সঙ্গে সঙ্গে উপাস থেকে ধীরে বেশে আসে পরিচিত গলা। শেহরিন, প্লিজ শ্রীতমা, চলে যাওয়ার কথা বলবে না। এক নিঃসঙ্গায় আবদার শ্রবণ যেন ফোনের অপর প্রান্তের ব্যক্তি চুপ। শেনের হৃৎপিণ্ড যেন অস্থির লাগছে। সে মারাত্মক ফোবিয়া ধীরে ধীরে জেগে উঠছে। আজ সন্ধ্যার ফ্লাইট আমাদের। শেহরিন, তুমি কি আসতে পারবে? শ্রীতমার কথাটা শেষ না হতে শেহরিনের গা ঘেমে ওঠে। কিছু সময়ের ব্যবধানে চোখে জমে ওঠে নোনা জল। দুপাতা ফেলে বাক্যগুলো হজম করে নেয়। মুখে অজান্তে অস্পষ্ট কন্দনস্বর ভেসে আসে। এই দিনের ভয়টাই তো মনের কোণে লুকিয়ে রেখেছিল সে এতদিন। ভার্সিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সাক্ষাৎ হয়েছিল শ্রীতমার সাথে। পরিচয় পর্ব থেকে ধীরে ধীরে শুরু হয় গল্প কথা। নতুন এক আঙ্গুলে আঙ্গুল ভেজে রেখে পথ চলা দুজনের ছিল দুজনের এক নতুবা। আর সেই নতুন খোলসা ছেড়ে পুরনো হয়ে গেছে। তবে খুব তাড়াতাড়ি যেন বেজে গেল বিদায়েরও ঘন্টা। আজ তাহলে সেই অমোঘ কালো দিন, অথচ আকাশের বুকে আজও কোনো মেঘ নেই। পা বাড়াবো এয়ারপোর্টে। কখন যাবা? একটু পরেই যাব। আচ্ছা, আসছি। সেন ফোন কেটে দেয়। দুহাতে তালু দিয়ে চোখ মুছে নেয়। ঠোঁট ভেঙে তার কান্না আসছে। নিজেকে হাজারো সংবরণ করতে চাইলেও পারছে না। মনটা হু করে কাঁদছে। বন্ধুত্বের বন্ধু ছিন্ন হওয়ার কষ্টটা তাকে উগরে দিচ্ছে। হ্যালো আপু। বাচ্চা বলো, রুমে আছো? না, আমি নিচে। কিছু দরকার? আসবো? আপু, শ্রীতমার একটু পরে ফ্লাইট, ইউএস চলে যাচ্ছে ওরা। ওনাকে ফোন দিয়েছিলাম, আসিফ ভাইকে ফোন দিলাম, কেউ রিসিভ করলো না। আমি বের হচ্ছি। সঞ্জি গার্ডেন যাওয়ার পথে পা থামালো। ফোনের অপর পাশ থেকে আসা স্পষ্ট ভাঙ্গুর কণ্ঠ স্পষ্ট বুঝতে পেল। তার মানে মেয়েটা কান্না করছে। তড়িঘড়ি করে সে আবারও ফিরে আসে বাসার অভ্যন্তরে। 2 মিনিট ওয়েট করো, আমি এখনই রেডি হয়ে আসছি। ভাই হয়তো ব্যস্ত, এজন্য রিসিভ করেনি হতে পারে। শেহরিন কোনো মতে বুঝে নেয় সানজির অকপটের তৈরি হয়ে আসছে। বের হওয়ার মুহূর্তে মিসেস নাজনিম নিজ হতে সে বুঝিয়ে বলে যাবে। মেয়েটার সামনে কোনো বিরক্তি যেন না হয়। সানিদকে জানাতে পারলে ভালো হতো। সন্ধ্যা হয়ে আসছে তো। আম্মা, ভাই ফোন রিসিভ করছে না, হয়তো কার্যালয়ে আছে, আউটডোরে কোথাও গিয়েছে। আরহামের ফোন করো তাহলে। আম্মা, আমি তো যাচ্ছি সাথে।
এত জনে জনে ফোন দেওয়ার দরকার নেই। সাবধানে যাবে, তাড়াতাড়ি ফিরে আসবে। আচ্ছা। গোধূলির ছাপ মলিন হয়ে গেছে। সন্ধ্যা নামে সবুজ অরণ্যের বুকে সাই সাই করে ছুটে চলেছে গাড়ি। পিচঢালা রাস্তায় গাড়ির চাকা অনবরত যেন নতুন কিছু তৈরি করছে। দিগন্ত ছেড়িয়ে সানজি শেহরিনের ডান হাতটা শক্ত করে চেপে রেখে আছে নিজ কোলের মাঝে। মেয়েটা উদাসীন চোখে তাকিয়ে জানালার দিকে। এত অল্প সময়ের মাঝে একটা সুন্দর বন্ধুত্বের ইতি নাজুক করে তুলেছে ভীষণভাবে। শেহরিন। হ্যাঁ। শ্রীতমা বাদে তোমার কোনো বেস্ট ফ্রেন্ড বলতে কিছু নেই না? শেহরিনের বাহিরে হতেই চোখ সরিয়ে সানজির দিকে তাকায়। মুখরকায় ক্লিষ্টতার ছাপ নিয়ে শুধায়। হঠাৎ এই প্রশ্ন জানতে ইচ্ছে করলো। পার্সোনাল কিছু হলে ইটস ওকে। ছিল অতীতে, বর্তমানে নেই, ভবিষ্যতে হয়তো হবে না। কত বছর ফ্রেন্ডশিপ তোমাদের? ক্লাস 2 থেকে ইন্টার ফার্স্ট ইয়ার। সঞ্জি 9-10 বছরের ফ্রেন্ডশিপের কথা শুনে অবাক হয়ে যায় বেশ খানিক। আগ্রহ নিয়ে জানতে চায় নরম গলায়। তারপরে কি হলো? একটা থার্ড পার্সনের কারণে সম্পর্ক নষ্ট হলো, আমাকে ভুলে গেল হুট করে। রিয়েল ভার্চুয়াল মিলে নতুন জগতে আমাকে মুছে ফেললো। তারপর আর কখনো কথা হয়নি? না, দূর হতে দেখেছি। আমাকে রেখে কি না জানি না, কিন্তু আমি দেখেছি। তোমাকে যে ভুল বুঝলো, তুমি তাকে বোঝানোর চেষ্টা করনি? শেহরি নির্বিশেষ চাহনিতে ঠোঁটের কোণে মলিন হাসি ফুটিয়ে বলে, সিটের মাঝে গা এলিয়ে চোখ বন্ধ করে। সে কখনো আমাকে তার জীবন থেকে মুছে ফেলেনি। আমি বিন্দুমাত্র চেষ্টাও করিনি নিজ হাতে যোগাযোগ করতেও, ভুল ভাঙাতে। শুধু আমার ডায়েরিতে তাকে নিয়ে কিছু কথা লিখে আছে, সেটা আমি কেটে দিতে পারিনি। তাছাড়া আর কোনো অস্তিত্ব নেই আমার স্মৃতিতে। কেন আমি তাকে বোঝাবো? 10টা বছর কি কম ছিল আমাকে বোঝার জন্য? তোমার খারাপ লাগতো না? নিজের জন্য খারাপ লাগতো আপু। আমি খুবই বোকা ছিলাম। আমি মানুষ চিনতে ভুল করেছিলাম। দুদিনের পরিচয়ে যে মেয়ে 10 বছরের সম্পর্কে প্রশ্নবিদ্ধ করতে পারে, সে কখনো বেস্ট ফ্রেন্ড হতে পারে না। তাকে ভুলতে তাই আমার কখনো সময়ও লাগতো না খুব। অথচ বাচ্চাকালে সেই টিনেজ আবদি আমরা ছিলাম সবচেয়ে আপন কাছের। পড়াশোনা সহ সব অ্যাক্টিভিটিতে একসাথেই করতাম কত শত মুহূর্ত। এগুলো ভেবে খুব খারাপ লাগে বুঝি? তাহলে আর ভেবো না। শেহরিন চোখ খুলে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে থাকে। ভুরু জোড়া বাঁকিয়ে বলে, বিশ্বাস করো আপু, শ্রীতমার জন্য আমার মনটা খারাপ লাগছে। জাফরিনের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার সময় এতটা খারাপ লাগেনি। ইভেন 10 বছরের স্মৃতি আমি গ্রসরে গিলে ফেলেছি। আমার মন আমাকে বলে এগুলো 10 বছরের জন্য নির্ধারিত ছিল, এর চেয়ে বেশি নয়, ভুলে যাও। মানুষ অনায়াসেই হয়তো বা ভাববে আমি স্বার্থপরের মতো কথা বলছি। আমি স্বার্থপর হতে চাই আপু, যেখানে সেই নির্দ্বিধায় নতুন ফ্রেন্ড পেয়ে আমাকে ভুলে গেল, পুরনো স্মৃতির বন্ধন মাটিতে পিষে ফেললো। তাকে ভুলতে আমার ন্যূনতম বিবেকবোধে কাজে লাগেনি। আমি কেন তার স্মৃতি আগলে রাখবো? আমি নিজেকে মূল্যহীন কখনো ভাবি না। আমার কাছে আমার নিজের মূল্য অনেক বেশি। আমার কাছে আমার আত্মসম্মান বোধ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জীবনের শেষ সময় যে যদি তার ভুল বুঝতে পারে, তাহলে তো আমার কাছে আসবে। আমি ইনশাল্লাহ কখনো যাব না। শেহরিন সানজির বিষময় চোখে তাকে মৃদু হাসে। আপু, তোমাকে যে মূল্য দিবে তাকে তুমি মাথায় তুলে রাখবে। তোমাকে যে পায়ের তলায় পিষে রাখবে তাকেও সেইভাবেই রাখবে। দেখবে খারাপ লাগবে না। হয়তো নতুন কিছু আসবে, আবার পুরনো কিছু হারিয়েও যাবে। এত অল্প সময়ের মাঝে শ্রীতমার জন্য আমার এতটা গভীর টান কিভাবে সৃষ্টি হলো? সত্যি এই প্রশ্নটা এসেছে মনে। আমি শ্রীতমাকে যে মূল্যটা দিতাম সেটা ফিডব্যাক পেতাম। শ্রীতমা আমার প্রত্যেকটা ব্যাপার খুব ভালোভাবে সুন্দরভাবে মূল্যায়ন করত। আমি আমি তার থেকে কখনো কোনো আঘাত পাইনি। এগুলো ভেবে তো খারাপ লাগে বুঝি তোমার? শেহরিন চোখ বুঝে কিছুটা দ্বিধা হয়, বুড়ো জোড়া বাঁকিয়ে নেয়। বিশ্বাস করো, শ্রীতম আমার জন্য যতটা খারাপ লাগছে, জাফরিনের সঙ্গে থাকার সময় আমার কখনো এমন হয়নি। নিজের মূল্যহীন কখনো ভাবি না। আমার কাছে আমার নিজের মূল্য সবসময় বেশি। বললামই তো আপু, আমি শ্রীতমাকে যে মূল্যবোধ দিতাম সেটা ফিডব্যাক পেতাম।
শ্রীতমা আমার প্রত্যেকটা ব্যাপার খুব সুন্দরভাবে মূল্যায়ন করত। আমি ওকে দেখে জাফরিনের কথা ভাবতাম, ঠিক এই জিনিসটাই আমি ওর কাছে পেতাম না। আমার 10টা বছর গিয়েছে শুধু আমি ওর কাছে কথাই শুনতে, ওকে হেল্প করতে। আমি নিজেকে উন্মুক্ত করার সুযোগ পাইনি। এগুলো কিন্তু সব আমার কাছে স্বাভাবিক লাগতো। মনে আসেনি কখনো যে আমার সাথেও এতক্ষণ খোলাখুলি কোনো কিছু বলেনি। এত ভালো সম্পর্ক বজায় রেখে চলেছি, অথচ নিজের প্রয়োজন ছাড়া ও আমাকে কখনো হেল্পই করেনি। মামনি চলে যাওয়ার পর থেকে আমার জীবনটা অন্ধকারে তলিয়ে গিয়েছিল। আমার সেই অন্ধকারে একমাত্র চাঁদ ছিল আমার বাবা। আমি সবসময় ডিপ্রেশনে ভুগতাম, যে 14 দিন পর পর আমাকে নিয়ে সাইক্রেটিসে স্বর্ণপূর্ণ হতে হতো আমার বাবাকে। আর সেটা টানা কয়েক মাস কন্টিনিউ ছিল, অথচ আমার বেস্ট ফ্রেন্ড ছিল সে। আমি কোনো প্রকার সঙ্গতা পাইনি তার। আমি যে সময়টা একদম গোলকধাঁধার মধ্যে ছিলাম, তখন সম্পর্কটা শেষ হলো, আমাদের জীবন কোনো পরিবর্তন হলো না। তখন বুঝলাম যে আসলে আমার কেউই না। তা নয় তো আমি কষ্ট পাচ্ছি না কেন? আমি তখন একটি দারুণ জিনিস অনুধাবন করতে পারি শিখেছিলাম আপু। তোমার জীবনে বিশেষ একজন ব্যক্তি হওয়া সত্ত্বেও যখন দেখবে তার উপস্থিতি তোমার হৃদয় স্পর্শ করতে পারছে না, তাকে ছাড়া তোমার দম বন্ধ লাগছে না, পুরো স্মৃতি ক্ষতবিক্ষত করে তুলছে না, তখন বুঝে নিবে সে তোমার জীবনে বিশেষ কেউ না, সেফ একজন মরীচিকা ছিল, যে নির্দিষ্ট সময়ের সঙ্গী ছিল, যে তোমাকে প্রভাবিত করেছিল। তার জীবনে তোমার মূল্য ছিল, এমন একটি কিছু ভাবিয়েছিল, অনায়াসে ভুলে যেতে পারো তুমি তাকে। সানজি চুপ করে শুনছিল শেহরিনের কথাগুলো, প্রতিবাদী কণ্ঠস্বর তার। মুখ নিয়ে এনে সে, জারফিনের সঙ্গে তোমার সম্পর্ক শেষ হওয়ার 1.5 বছরের মাথায় বাবা জানতে পারে ওর সাথে আমার যোগাযোগ নেই। বাবা অনেকটা শকড হয়ে পড়েছিল। আমাকে জিজ্ঞেস করেছিল কেন জানাইনি তাকে। আমি কাট গলায় বলেছিলাম, তোমাকে জানালে তুমি চেষ্টা করতে ঠিক করে দিতে। যারা নিজ থেকে চলে যায় তাদের কখনো ফিরিয়ে আনতে নেই বাবা। কিন্তু আমি চাই না জাফরিন ফিরে আসুক। আমি চাই শ্রীতমার মতো বন্ধুত্বগুলো বারবার ফিরে আসুক, যারা বন্ধুত্বের মর্যাদা দিতে জানে, যারা নিজেকে মূল্যায়নের পাশাপাশি অপরজনের মূল্যায়ন করতে পারে। ঠিক বলেছো তুমি। কিন্তু তোমার কি কখনো আফসোস হয় না, হয়তো বা অনুশোচনা, এমন কিছু? মানুষ তো আমরা, খারাপ তো অবশ্যই লাগবে। ভুল মানুষের প্রতি খারাপ লাগাটা সবসময় লুকিয়ে রেখে ধীরে ধীরে নিঃস্ব হয়ে দিতে হয় আপু। এটা যতদিন নিজের মাঝে পুষে রাখবে ততদিন নিজে ছোট লাগবে। সেটাকে সহ্য করতে প্রশ্রয় দিতে নেই। আমি ফিরে তাকাইনি, কখনো মনে হয়নি তাকে ভুল সংশোধন করে দেওয়া উচিত, তার কাছে গিয়ে অনুযোগ করা উচিত। বরং প্রত্যেকবার লম্বা একটি দীর্ঘশ্বাস নিয়ে বলেছি, আই অ্যাম ওয়েল, আই অ্যাম ওয়েল। যেখানে আমি কোনো ভুল করিনি সেখানে আমি নিজে কেন ছোট হব বারবার? কেন চলে গিয়েছে তার থেকে আত্মসম্মানবোধ চাইতে যাব? যদি কখনো তোমাকে সামনাসামনি দেখা হয় তখন কি করবে ভেবে দেখিনি। তবে চাই না দেখা হোক, ঘৃণা করো। সে আমাকে ভুল বুঝে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করে দিয়েছে। তাকে ঘৃণা করব মোটেও না। বাবা আমাদের মানবিকতা শিখিয়েছে। আমি চাই সে ভালো থাক। সানজি শেরিনের কথাগুলো শুনে মুগ্ধ হয়ে গেল। অতঃপর আলোকিতভাবে জড়িয়ে অস্ফুট স্বরে হেসে সতেজ গলায় বলে, ইয়েস, ইউ আর ওয়েল অন ইউর ওয়ে। আঙ্কেল তোমার জন্য অনেক সুন্দর শিক্ষা দিয়েছে, সুন্দর শিক্ষায় গড়ে তুলেছে। ইয়েস, মাই ফাদার ইজ মাই ইন্সপিরেশন। হয়তো বা বাংলায় লিখছে তো এই জন্য একটু কেমন জানো।